সাজের জন্মদিনে আরিয়ার প্রতিশোধ। তাহলে মিসেস রয় কি সব হারাবে? কি হতে চলেছে? তো প্রিয় ভিউয়ার, জানতে ভিডিওটি আপনাদের দেখতে হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় শুভ ধীরে ধীরে আদির দিকে তাকিয়ে বলে, আদি, আমি কেশবকে দেখে সব বুঝে ফেলেছি, ছেলেটা এখন বিয়ের জন্য একদম প্রস্তুত নয়। কেশব একথা শুনে একদম থমকে যায়, মুখটা যেন মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে যায়। শুভ আবার বলতে থাকে, দেখো, ও এখনো নিজের জীবনটা গুছিয়ে নিতে চায়, তুমি মাকে একটু বোঝাও না। আদি তখন মায়ের দিকে ফিরে শান্ত গলায় বলে, আচ্ছা মা, এখন তো কেশব সবেমাত্র বিজনেসে ঢুকেছে, এখনই কি এসব কথা বলার দরকার আছে? শ্রাবন্তী বিরক্ত হয়ে বলে, আমি কি এখনই বিয়ে করতে বলছি? শুধু আলাপ করলে কি সমস্যা আছে? আদি একটু নরম স্বরে বলে, ও আগে নিজের বিজনেসটা সামলাক, তারপর না হয় এসব কথা হবে। এদিকে কেশব চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে মুখে মন খারাপের ছাপ স্পষ্ট। ঠিক তখনই সুমিত বলে, হ্যাঁ বড় মা, দাদা ঠিকই বলেছে, আগে কাজটা সামলাক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। শ্রাবন্তী দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ের পরে হবে ঠিক আছে, কিন্তু এখন আলাপ করলে তো দোষ নেই, কথাবার্তা শুরু হলে ভালোই হতো। এই কথা শুনে কেশব আর দাঁড়াতে পারল না, সে শুধু বলে, আমার একটু কাজ আছে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। শ্রাবন্তী অস্থির হয়ে কেশবের পিছনে পিছনে চলে যায়। শুভ অবাক হয়ে বলে, কি ব্যাপার, কেশবের তো মন খারাপ করে ফেললো কেন? তারপর বলতে থাকে, ওর সঙ্গে আমার পরে কথা বলতে হবে। এরপর শুভর কাছে আদি এসে বলে, আলিয়ার জন্য খাবার নিচ্ছ? শুভ বলে, হ্যাঁ, মেয়েটা কোথায়? আদি হেসে সাজবাতির দিকে তাকিয়ে বলে, দেখেছিস, তোর মা না শাসনও করতে পারে আবার আদরও করতে পারে। এদিকে ঋষি ফিসফিস করে বলে, দেখেছিস সাজদি, ওই আরিয়াকে বাড়িতেই রেখে দিল, কি হবে কে জানে। আরিয়া একা একা নিজের ঘরে বসে বিড়বিড় করতে থাকে, যতই ক্ষুধা পাক না কেন এই বাড়ি কাউকে সে কিছুই বলবে না। একবার বলছি খাবো না, ব্যাস সবাই গিয়ে খেয়ে নিল, আমাকে একবার ডাকলোও না। আমি কি এই বাড়িতে বেশি হয়ে গিয়েছি তাই তো? বলে যে গেস্ট নাকি নারায়ণ, কিন্তু আমার বেলায় চোখে জল নিয়ে সে বল, আমি বুঝে গিয়েছি, আমি শুধুই বোঝা। হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে আরিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ঘুমের ভান করতে থাকে। শুভ খাবার নিয়ে ঘরে ঢুকে দেখে আরিয়া ঘুমিয়ে আছে। শুভ নিজেই বলে, মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেল, এত রাগ এত কান্না, ঘুমিয়ে পড়েছে, যাক আর উঠাবো না, সকালে বরং পেট ভরে ব্রেকফাস্ট খাওয়াবো। সে আরিয়ার মাথায় হাত রাখতে এগিয়ে যায়, কিন্তু আবার হাতটা থামিয়ে নেয়, বলছে না, আবার যদি রেগে যায় দরকার নেই। চোখটা ভিজে উঠল শুভর। ও তো মা মরা মেয়ে, ওকে পেয়ে আমি যেন নিজের স্ত্রীর কথা ভুলতে চেয়েছিলাম, ওকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমি ওকে খুব বেশি শাসন করে ফেলেছি। এই কথা বলে শুভ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। শুভ চলে যেতে আরিয়া চোখ খুলে উঠে বসলো, আর মাথায় হাত রাখতে গিয়ে রাখলেন না মিসেস রয়। তার মানে আমি এতটাই খারাপ, আমাকে ঘেন্না করে? স্নেহের হাতও আমার মাথায় রাখা যায় না? ঠিক আছে, কারো ভালোবাসা আমার দরকার নেই, আমি একাই থাকবো। এই বাড়িতে থেকে গেছি বলেই তো সবাই এমন করছে, এবার আমি এমন শিক্ষা দিব যাতে আপনারাও বুঝতে পারেন। শুভ খাবার নিয়ে বাইরে এলে মোহনা বলে, কি খেলো না তো? নিশ্চয় দু চারটে কথা শুনে দিয়েছে। শুভ বলল, না না, ও ঘুমিয়ে পড়েছে, তাই আর উঠালাম না। জানো তো, আমি আজ খুব খারাপ ব্যবহার করেছি, এমনকি গায়েও হাত তুলেছি, এটা একদম ঠিক করিনি। মোহনা চিন্তিত হয়ে বলে, শুভ, এবার ওকে ওর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। ওর পায়ে এত চোট, তবু কেন এখনো খুঁড়িয়ে হাঁটে বুঝতে পারছেন। আমার মনে হচ্ছে মেয়েটা কিছু একটা ঘটানোর চেষ্টা করছে। শুভলক্ষ্মী, আমার না এসব মেয়েদের দেখে খুব ভয় করে, কখন যে কি করে বসে বোঝা যায় না। ওকে এই বাড়ি থেকে ওদের বাড়িতেই পাঠিয়ে দাও। শুভ তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মনে শুধু একটাই প্রশ্ন, এই বাড়িতে আরিয়া আসা কি সত্যি শান্তি এনেছে না অশান্তি শুরু করেছে? শুভ তখন ধীরে ধীরে মোহনার দিকে তাকিয়ে তাচ্ছল্যের হাসি এসে বলে, হ্যাঁ, তুমি তো বুঝতেই পারবে মোহনা, কারণ তুমিও তো একসময় এই পা ভাঙ্গার নাটক করে বাড়িতে থেকে গিয়েছিলে, মনে আছে? মোহনা লজ্জায় মুখ নামিয়ে বলে, আর আগের কথা মনে করে দিও না শুভলক্ষ্মী, আমাকে আর লজ্জা দিও না, তখন কত কি যে করেছি। সত্যি বলতে কি, আমি তখন খুব অবাধ্য ছিলাম। এই আরিয়ার স্বভাবটা না অনেকটাই আমার মতো। বাবা মারা যাওয়ার পর দাদা আমার সব আবদার চোখের সামনে এনে দিত, তাই জেদটা এমন বেড়ে গিয়েছিল যে আমি খারাপ হয়ে গিয়েছিলাম। যে কারণেই তো আমি বুঝতে পারছি এই মেয়েটার ভিতরে কি চলছে। মোহনা হঠাৎ উদ্বিগ্ন হয়ে শুভর হাত ধরে বলে, শুভলক্ষ্মী, আমার না খুব ভয় করছে, তুমি না এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। আমার মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য এই নাটকটা করছে। শুভ তখন বলে, না রে, সেরকমটা হবে না, ও তো নিজেই বাড়ি ছেড়ে যেতে যাচ্ছে, শুধু কটা দিনের ব্যাপার। মোহনা তখন বলে, হ্যাঁ, কটা দিনের মধ্যেই ওকে বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করবে, কারণ আমার মনে হচ্ছে ও কিছু একটা বড় কাণ্ড ঘটাতে পারে। এই কথা বলে শুভ আর মোহনা সেখান থেকে চলে যায়। ওদিকে আরিয়া ধীরে ধীরে খাট থেকে নেমে দাঁড়ায়, চারপাশে কেউ নেই দেখে নিজের পায়ে ভর দিয়ে কয়েক কদম হাঁটে, তারপর ঠোঁটের কোণে একরাশ কুটিল হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, আমার পা
আমার পা যে ঠিক হয়ে গিয়েছে সেটা আমি কাউকে বুঝতে দিব না। কাল সাজবাতির অনুষ্ঠানটা আমি না হলে ব্যস্ত দিব কি করে? এমন কাণ্ড করব অনুষ্ঠানে যে সারা জীবনে মিসেস রয় মনে রাখবে। তার চোখে তখন প্রতিশোধের আগুন। এবার শুধু সাজবাতির জন্মদিনের অপেক্ষা, তারপরেই দেখবে সবাই। পরদিন সকালে শুভ সাজবাতিকে নিয়ে মন্দিরে পুজো দিতে যায়। সাজ মায়ের হাত ধরে খুশি গলায় বলে, মামুনি, এই দিনটা আমার খুব ভালো লাগে। তুমি আমাকে নিয়ে পুজো দিতে যাও, আমার ভীষণ ভালো লাগে। শুভ মৃদু হেসে বলে, হ্যাঁ রে, তোর জন্য তো আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। সাজ একটু থেমে বলে, তারপরেও মামুনি, আজ আমি তোমার জন্য কিছু চেয়েছি। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি চেয়েছিস তুই? সাজ তখন বলে, তোমার খুশি, তুমি যেন সবসময় খুশি থাকো, আমি শুধু সেটাই চাই। শুভ হালকা হাসি দিয়ে বলে, মানে আমি তো সবসময় খুশি আছি, তোদের নিয়ে আমি খুব ভালো আছি, আনন্দেই আছি। সাজ ধীরে মাথা নেড়ে বলে, আমি জানি মামুনি, তুমি আমাদের সামনে ভালো থাকার অভিনয় করো, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পাও, একা একা কান্না করো। আর এই যে সবার জন্য রান্নাবান্না করা, সবার খেয়াল রাখা, এসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। যা শুনে শুভর চোখটা ভিজে ওঠে। সাজ আবার বলতে থাকে, স্ত্রীকে হারানোর পর থেকে তুমি এত কষ্ট পাও যে আমি সব বুঝতে পারি। তাই তো আমি এবার প্রার্থনা করছি ভগবান যেন স্ত্রীকে আমাদের কাছে পাঠিয়ে দেয়, তোমার কাছে ফিরিয়ে দেয়। এই কথা শুনে শুভ নিজেকে সামলাতে পারে না। সে সাজকে বুকে টেনে নিয়ে বলে, সাজ, তুই কবে এত বড় হয়ে গেলে, আমি তো বুঝতেই পারিনি। সাজ খুশিতে মায়ের গলা জড়িয়ে ধরে। শুভ চোখ মুছতে মুছতে বলে, হ্যাঁ রে, তোর প্রার্থনা যদি জোরে কাজ করে আর স্ত্রী যদি আমাদের কাছে ফিরে আসে, তাহলে সামনের বছর আমি, তুই আর স্ত্রী একসঙ্গে একই মন্দির পুজো দিতে আসবো। এবার যেন ভগবান সত্যি তোর প্রার্থনাটা কবুল করে, সত্যি যেন আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমিও তো খুব চেষ্টা করছি। সাজ বল, আমি জানি মামুনি, তাই তুই প্রার্থনা করছি যেন তোমার কষ্ট সব দিক দিয়েই কমে যায়। শুভ তখন বলে, চল। এই কথা বলে তারা মন্দির থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরতে সবাই সাজবাতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে। সাজ আনন্দে লাফিয়ে বলে, আমার গিফট কোথায়? তখন সমিত এগিয়ে এসে সাজকে একটা সুন্দর গিফট দেয়। এদিকে এক কোণে বসে আরিয়া সবটা চুপচাপ দেখতে থাকে। তার চোখে কোনো হাসি নেই, শুধু আছে এক গভীর ষড়যন্ত্রের ছায়া। সে মনে মনে বলে, আজ আনন্দ করো, খুব শিগগিরই এই হাসি কান্নায় বদলে যাবে। তারপরেই সাজকে ঘিরে ধরে সবাই আশীর্বাদ করতে থাকে। কেউ বলে দীর্ঘজীবী হও মা, কেউ বলে সবসময় এমন হাসি খুশি থেকো। সাজ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে তার আনন্দ আর আবেগ একসাথে মিশে যাচ্ছে। ঠিক সেই সময় সুমিত বড় বড় ব্যাগ নিয়ে ঘরে ঢুকে পড়ে। সে একে একে সবার হাতে গিফট দিতে শুরু করে। আদি অবাক হয়ে বলে, আচ্ছা, সবার জন্য গিফট আনার কি দরকার ছিল? মোহনা এসে উত্তর দেয়, কোনো দরকার নেই, আজ সাজের জন্মদিন, আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, তাই সুমিত সবার জন্য এনেছে। শুভ বলে ওঠে, আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর কেশব সাজের হাত ধরে বলে, চলো মা, তোমার পছন্দের খাবার রান্না হয়েছে, আজ তোকে আমি নিজের হাতেই খাওয়াবো। সাজ খুশিতে লাফিয়ে ওঠে। ঠিক তখনই মোহনা শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, শুভলক্ষ্মী, এটা তোমার জন্য, সাজের তরফ থেকে। শুভলক্ষ্মী গিফটটা হাতে নিয়ে কিছু বলার আগেই শুভ সুমিতকে বলে, তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? সুমিত বিরক্ত গলায় বলে, ইচ্ছে না থাকলেও এনেছি, তুই গিয়ে দেখে আসিস, আমি আর যেতে পারবো না। শুভ ধীরে ধীরে আরিয়ার কাছে যায়, গিয়ে নরম গলায় বলে, আরিয়া, আজ না সাজের জন্মদিন, সবার জন্য আমরা নতুন জামা কাপড় এনেছি, তোমার জন্য এনেছি, আজকের পার্টিতে এটা পরবে, ঠিক আছে? আরিয়া এক মুহূর্ত চুপ করে থাকে, তার চোখে যেন কোনো রাগ নেই, কোনো হাসিও নেই। সে শুধু বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। শুভ মনে মনে ভাবে, কি হলো, এইভাবে চুপচাপ চলে গেল কেন? কালকের অপমানটা কি এত সহজে ভুলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ দাঁড়িয়ে থাকতে আদি এসে বলে, কি হয়েছে শুভ, এত চিন্তা করছো কেন? শুভ বলে, কাল ওকে যেভাবে অপমান করা হলো, তো সেই মেয়ে নয় যে চুপচাপ মেনে নিবে। আজ এত সহজে মেনে নিল কি করে? আদি হালকা এসে বলে, ছাড়ো না, মেয়েটা ছোট, হয়তো সব বুঝতে পারেনি। কিন্তু শুভর বুকের ভিতর অজানা একটা অশান্তি কাজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভ মিস্টার গোয়ের সেক্রেটারি বারবার শুভলক্ষ্মীকে ফোন কল করছে, বলছে, ম্যাডাম, ফোনটা ধরুন, মিসেস রয় সম্পর্কে খুব জরুরি কথা রয়েছে, আপনাকে না বললে আমি কাকে বলবো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু শুভলক্ষ্মী একের পর এক কলটা কেটে দেয়, সে কিছুতেই ফোনটা ধরতে চায় না। এরপর সন্ধ্যা নেমে আসে। আজ সাজের জন্মদিনের পার্টি, পুরো বাড়িটা আলোয় আলোয় সাজানো, বেলুন, রঙিন লাইট, ফুলের তোড়া, সব মিলে যেন এক স্বপ্নের রাজ্য। এক এক করে অতিথিরা আসতে থাকে। ঠিক তখন কেশব বিশাল একটা টেডি বেয়ার নিয়ে নিচে নেমে আসে। সবাই হেসে বলে, দেখো তো সাজ কত বড় হয়ে গেল। এদিকে শুভ আর আদি দুজনেই খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে। কিন্তু শুভর চোখ খুঁজতে থাকে শুধু একজনকে, সে হচ্ছে আরিয়া। তাহলে কি আজই শুভলক্ষ্মী আর আদি জানতে পারবে আরিয়ার আসল পরিচয়? নাকি জন্মদিন আনন্দের মাঝে লুকিয়ে আছে নতুন কোনো ঝড়? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।